সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় জনগণের বন্ধু পুলিশ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নূর খান লিটন, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র। আছেন অ্যাডভোকেট সালমা আলী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, এবং ডক্টর এ.জে.এম. শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেই প্রধান শিরোনামগুলো। সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের উন্নয়নে বড় বাধা, নির্মূলে কাজ করছে পুলিশ, বললেন প্রধানমন্ত্রী। জনবল আরও বাড়ানোর আশ্বাস। পুলিশ সপ্তাহে পদক পেলেন 132 সদস্য। রেল লাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহার বিজ্ঞানসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা। সম্পূর্ণ যৌক্তিক দাবি রেলমন্ত্রী। রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায় দেনা রেখেই লাভের হিসেব করছে বিমান। যথার্থতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। পরিচালনা যুগোপযোগী করার আশ্বাস মন্ত্রী। পুলিশি হয়রানি বন্ধসহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় চলছে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট। লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। এবং আরাফাত সানির বিরুদ্ধে এবার যৌতুকের মামলা, বিব্রত বিসিবি। আদালতে দোষী প্রমাণিত হলে পাশে থাকবে না বোর্ড, জানালেন সিইও। আচরণবিধি আরও কঠোর করার পরামর্শ। আজকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আসলে সারাদিনই আমরা যদি বিভিন্ন টেলিভিশন এবং আমাদের টেলিভিশন দেখি, প্রধান খবরই কিন্তু সকাল থেকে যেটি ছিল যে আজকে পুলিশ সপ্তাহ, এবং সেই সপ্তাহ উপলক্ষে প্রায় প্রতিটি, যদি বলা হয় যে সংবাদ ভিত্তিক চ্যানেল, তাদের প্রধান শিরোনাম ছিল যে পুলিশের সংস্কার। এবং আজকে সেই সংস্কার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, এবং এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও, আরো যারা স্টোরি করেছেন তারাও সেখানে বক্তব্য রেখেছেন, এবং সেখানে প্রশ্ন ছিল আসলে পুলিশের সংস্কার বিষয়ে। এবং সেই সার্বিক সবকিছুকে সামনে রেখেই আজকে আমাদের বিষয় হচ্ছে জনগণের বন্ধু পুলিশ। প্রথমেই আমি অ্যাডভোকেট সালমা আলীর কাছে জানতে চাইব, আমি যতদূর জানি যে পুলিশ সংস্কার যেই প্রোগ্রামটি ছিল তাতে আপনি কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন, এবং আপনার অভিজ্ঞতা যদি বলতেন যে আসলে সংস্কার কতটুকু হলো। ধন্যবাদ। আমরা আসলে এই পুলিশ সপ্তাহকে মাথায় নিয়ে আমরা মনে করি যে সবকিছুর ভয়ভীতির ঊর্ধ্বে থেকে পুলিশ মানুষের সেবা করবে, এটাই আমাদের আশা। এবং পুলিশ জনগণের সেবার জন্যেই তৈরি। তো সেখানে আমরা প্রতিদিনই যে বিষয়গুলো দেখি, একেবারে আজকে আপনি নিউজে দেখলাম পুলিশি হয়রানি কথাটা যেল, এটা কিন্তু একেবারে সহজ, সবসময় আমরা দেখি। এবং আমরা যে পুলিশ সপ্তাহের দিনেও পুলিশের হয়রানি হেডলাইনই ছিল, তবে এটাই কিন্তু বাস্তবতা। তবে পরিবর্তন যে হয়নি সেটাও না, অনেকগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণ যে একটা কোনো বিষয় নিয়ে পুলিশের কাছে সহজভাবে যাবে এবং একটা মানুষ বান্ধব, নারী বান্ধব একটা পরিবেশ পাবে, সেটা কিন্তু হয়নি। এবং এটার জন্য আমি পুলিশকে শুধু দায়ী দেব না, এটার জন্য সেই যে স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা, এবং এটার জন্য যারা মনিটরিং করবে, যারাই করবে, তাদের একটা, এবং পুলিশ কারা ব্যবহার করছে, কোন কাজে ব্যবহার হচ্ছে, শুধু রাজনৈতিক বিষয়ে ব্যবহার হচ্ছে কিনা, অতএব এই বিষয়গুলো কিন্তু, এবং তারা কিন্তু অনেক সময় ওভারবার্ডেন তাদের কিন্তু। তবে নারীদের বিষয়গুলো আমি এর পরের হয়তো এখনো বলতে পারি যে স্পেসিফিক কিছু কিছু কাজ কিন্তু রিফর্ম হয়েছে। সেখানে আমি বলবো যে একটা আলাদা যে সেল হয়েছে, সেখানে জেন্ডার প্রোগ্রামগুলো হচ্ছে, ওমেন নেটওয়ার্ক যেটা আছে, সেই নেটওয়ার্কটা কিন্তু আবার ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সঙ্গে জড়িত। এখানে কিন্তু আমি মনে করি স্পেসিফিক আমি 2-3টা বিষয় একটু বলতে চাই। যেমন সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি করা, ওরা নিজেরা কিন্তু আমাদের অফিসে এসে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে বই, তারা কিন্তু তাদের মতন এই কমিটি তৈরি করছে। এখানে বলবো তারা তাদের ভিতরে একটা জেন্ডার ইকুয়ালিটিটাকে করা এবং তাদের
কোনো ধরনের হ্যারাসমেন্টটা বন্ধের জন্য তারা কাজ করছে, এটা খুব প্রয়োজন। আমরা একটু হ্যাঁ। লিটন ভাইয়ের কাছে আসি, সেটা হচ্ছে যে আমরা একটু পেছনে যাই, যে 15ই জানুয়ারি 1975 সালে বঙ্গবন্ধু যে প্রথম যে ভাষণ দেন পুলিশ সপ্তাহে, সেদিন তিনি বলেছিলেন, একটা কথা আপনাদের ভুললে চলবে না, আপনারা স্বাধীন দেশের পুলিশ, আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন, জনগণের পুলিশ। এবং এত বছর পরে এসে প্রধানমন্ত্রী আবার আজকে আবার একই কথা বললেন, যে সেই কি বলা হয়, যে যারা উপনিবেশ যে মন মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো এত বছর ধরে কিন্তু একই কথাই কিন্তু আমাদের বলা লাগছে, এই সমস্যাটা কোন জায়গায়? দেখেন, প্রথমে একটু আলোচনার শুরুতেই বলবো, পুলিশ সপ্তাহে পুলিশের সমস্ত স্তরে যারা কাজ করছেন, যে সমস্ত সদস্য রয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা পুলিশ সপ্তাহে। মূল বিষয়টা হচ্ছে, যা আমি এটা খুব ভালো করে কয়েকবার বোঝার চেষ্টা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর একটা ভাষণ, স্বাধীনতার পরপর দেশে আসার পর যে ভাষণটি দিয়েছিলেন পুলিশকে উদ্দেশ্য করে, সেই ভাষণটি পুনরাবৃত্তি করেছেন তিনি, এবং সেইখানে ভাষণের মূল বিষয়টাকেই টেনে এনেছেন। এবং এটা খুবই যৌক্তিক যে এই বক্তব্যটিকেই যদি আমরা ধরি, যে আজকে পুলিশ সপ্তাহের মূল কেন্দ্র, মানে মূল ভিত্তিটা যদি এই বক্তব্যকে ধরি, তাহলে আমাদের বর্তমান পুলিশের অবস্থা কি, সেই চেহারাটা একটু দেখা দরকার। আর এটি গত ৪৫ বছর ধরেই আমরা বলে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সমস্যাটা কোথায় আসলে আমার মনে হয় সেই জায়গাটা আলোচনা করা জরুরি। যেমন ধরুন, আজকেও নিউজ থেকে বাদ দেওয়া যায়নি যে 12টি, মানে কয়েকটি জেলায় 12 দফা দাবিতে, পুলিশের হয়রানির বিরুদ্ধে 12 দফা দাবিতে যান চলাচল, মানে পণ্য পরিবহন বন্ধ রয়েছে, ফলে ব্যবসা বাণিজ্য ইত্যাদি। কেন পণ্য পরিবহন বন্ধ রয়েছে আর কি দাবি, আমি 12 দফা দাবি জানি না, তবে আমি এইটুক বুঝি যে প্রতিদিন যে চাঁদাবাজিটা হয়, যে প্রতিবন্ধকতা তৈরি হয়, খামাখা হেনস্থা করা যে হয়, এগুলির বিরুদ্ধেই সম্ভবত মালিক অথবা পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটটা ডেকেছে। আমার জানা নেই 12 দফাটা কি, আমি ধারণা করছি। দেখেন, আজকে এই দিনে কিছু কথা বলতে হবে, যে পুলিশ কিন্তু আমাদের সবচেয়ে কাছে বিপদকালীন বন্ধু হচ্ছে পুলিশ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি সমালোচনা করব তাদেরকে রাইট ট্র্যাকে আনার জন্য, আমার সমালোচনার উদ্দেশ্য তাদেরকে ধ্বংস করার জন্য নয়, কিন্তু আমার সমালোচনা অনেক, এবং সেটাকে তাদেরকে গ্রহণ করতে হবে, তাদেরকে যুক্তি দিয়ে এই বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। যেমন ধরুন, এইবার দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 132টি পদক দিয়েছেন, এবং এই পদকগুলো দিয়েছেন যে সমস্ত কারণে, আমার ব্যক্তিগত হচ্ছে যে আসলে পদকের ছড়াছড়ির চেয়েও খুব জরুরি বিষয় হচ্ছে, মন দেওয়ার বিষয় হচ্ছে যে তাদের যে অব্যবস্থাপনার মধ্যে আমরা তাদেরকে রাখি, সেই জায়গার উন্নতি করা খুব জরুরি ব্যাপার। যেমন ধরেন, 16 ঘন্টা বা তার চেয়ে বেশি পরিশ্রম করানো, এটা একেবারেই অন্যায় একটা কাজ। তাদের ঘুমানোর জায়গা দেওয়া যায় না। ঢাকা মেডিকেল কলেজে যেমন একটা মানে খাটে মাথায় এইদিকে একজন দেয়, ওইদিকে আরেকজন দিয়ে রোগী চিকিৎসা চলছে, ঠিক তার চেয়েও কঠিন অবস্থা হচ্ছে পুলিশের সদস্য যারা সারা রাত বা দিনে 16 ঘন্টা কাজ করার পর যখন বিশ্রাম নিতে যান, তাদের অবস্থাটা আরো করুন। তারপরে ধরুন, ল্যাট্রিনের অব্যবস্থাপনা, গোসলের জায়গার অভাব ইত্যাদি তো আছে। খাবারের মান সম্পর্কেও প্রশ্ন আছে, যখন তারা ডিউটিতে থাকে যে খাবার সরবরাহ করা হয়, আমি নিজে দেখেছি, আসলে ওই জায়গাগুলি উন্নতি করা জরুরি দরকার। এরপরে আসেন আবাসন, পরিবার নিয়ে যারা থাকেন তাদের বিষয়টাও বিবেচনা করা দরকার, কারণ আজকে পুলিশের একটা বড় অংশ কিন্তু ঢাকা শহর কেন্দ্রিক, কারণ ঢাকায় তো অনেকগুলো থানা, এটি যেমন ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, পুলিশ কিন্তু পরিচালিত হচ্ছে সেই মান্দাত্তার আমলের যে পিআরবি, সেটার দ্বারাই কিন্তু, অর্থাৎ ঔপনিবেশিক শাসন চালাতে যে ধারা দরকার, যে ব্যবস্থাপনা দরকার, সেই আঙ্গিকে যে প্রবিধানটা আছে, সেটাই কিন্তু কিছুটা পরিবর্তন হওয়ার পরেও সেই ধাঁচেই কিন্তু চলছে পুলিশ। এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মানে কনস্টেবল বা এসআই বা মানে ব্যারাকগুলোর অবস্থাটা বললেন, কিন্তু পুলিশের যদি আপনার আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাইফস্টাইল কি আপনার সাথে মেলে? আমি আসছি ওখানে। এইটা বললাম স্বাভাবিক, মানে সাধারণ যে সিনারিও সেটা। আমি যদি এখন ঢাকা শহরের কিছু এলাকায় যাই, আমি প্রথমেই শুনবো অমুক অফিসারের জায়গা এখানে আছে, এটা কিন্তু আমি শুনতে পাই, আমি অনেস্টলি বলছি।
তারপরে এখন পুরা দেশ, আমি বলছি না যে ওইটার থেকে আমরা বাইরে বা অমুক পেশার লোক বাইরে, সেটা না, সব পেশার ভিতরেই এমন একটা অবস্থা চলে আসছে যে উপরের দিকে যাদের ক্ষমতা, এক্সারসাইজ করার ক্ষমতা বেশি এবং বিশেষ আনুকূল্য যাদের দিকে আছে, কারণ আমাদের বলতে কোনো অসুবিধা নাই মানে এখানে যে কিছু কিছু ক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় যে সমমনা সমভাবে চিন্তা করার ব্যাপার ছিল, সেটা কিন্তু ব্যত্যয় ঘটছে বলেই আমরা দেখি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গার মানুষ সুবিধাটা বেশি পান, কোনো কোনো ক্ষেত্রে প্রমোশন, পোস্টিং, পদোন্নতি ইত্যাদি বিষয়গুলোতে কিন্তু ওই বিবেচনাগুলো আসে, যেটা একটা পেশার সেইখানে ব্যত্যয় ঘটছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, এরকম একটি ব্যাপার, সেই জায়গা থেকে সরে আসা। তারপর দেখেন আজকে পুলিশ থেকে খুব উচ্চকিতভাবে একটা প্রশ্ন এসছে, আমি শুনলাম, আমি জানি না কতটা সত্য মিথ্যা, সেটা হচ্ছে এই সরকারের একটা ভালো আইন কিন্তু এই সরকার প্রস্তাবনা করে আইন করেছিল, হেফাজতে মৃত্যু নিবারণ আইন, হেফাজতে মৃত্যু নিবারণ আইন, নির্যাতন নিবারণ, এরকম একটা আইন। এই আইনটির হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ, এই আইনটির ব্যাপারে প্রবল আপত্তি সম্ভবত পুলিশের তরফ থেকে এসছে। কিন্তু দেখেন যে সমস্ত মানুষ পুলিশের ভিতর যারা মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি আছেন, যারা আইনের ভিতর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করেন, তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ওখানে যে বিষয়টা আছে, আমি একজন নাগরিক, আমি পুলিশের কাছে সাহায্য চাইতে যাইব, কিন্তু আমরা যদি গেল বছরের একটা ইতিহাস দেখি খেয়াল করে, কোন কোন জেলায় পুলিশের মানে ক্রস ফায়ারে কত মানুষ মারা গেছে, ট্রাকের তলে ফেলে মারছে, এই ঘটনাগুলো পত্রপত্রিকায় বিভিন্ন সময় এসছে। সেক্ষেত্রে কি আপনি কি এটাকে মনে করছেন যে পুলিশ যে দাবি করছে যে তারা হচ্ছে জনগণের বন্ধু, এবং তাদের যে মনোভঙ্গিটা, দেখেন এইটা কিন্তু অনেক অনেক দূরে চলে যাচ্ছে। যেমন পুলিশের যেমন অনেক সফলতা রয়েছে জঙ্গি দমনের ক্ষেত্রে, আবার ঠিক তদ্রূপ এই যে আইনের বাইরে যে সমস্ত কার্যক্রম করছে, নির্যাতন, নিপীড়ন এবং কখনো কখনো হত্যাকাণ্ডের মতো ঘটনার সাথে আমরা সংশ্লিষ্টতা দেখতে পাই, বা এই প্রশ্নগুলি যখন আসে, তার মানে কি জনগণের বন্ধু হওয়ার জায়গায় তো এগুলি প্রতিবন্ধক। এটা কিন্তু সবাই করছে তা না, কতিপয় কিছু, যেমন সাম্প্রতিককালে আমরা কিছু ছবি টবিও দেখি। আমরা একটা ফোন নিয়ে নিই। দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেলিম রেজা, গোপালগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান বাংলাদেশে পুলিশ সদস্য যারা আছেন, এরা তো মূলত 16 কোটি জনতার বন্ধু, তাই না? জি। তো সেক্ষেত্রে এরা ম্যাক্সিমাম সদস্য বিভাগীয় শহর হোক বা মফস্বল শহর হোক, বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনার থানা এবং পুলিশ লাইনের অনেক সদস্য, যেমন ট্রাফিক সার্জেন্ট, এবং বিভিন্ন জায়গায় দেখা যায়, সরাসরি দেখা যায় তারা বিভিন্ন ট্রাক পরিবহন বা অন্যান্য লোকেদের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা পয়সা নিচ্ছে। তো এইসব চাঁদাবাজি বন্ধ করার জন্য এরকম টকশো করলে চলবে না, আইন করতে হবে, পুলিশদের সেইভাবে সেই আইনগুলো প্রয়োগ করতে হবে। তো এইটা সমাধানগুলো করার জন্য কি করা যায়, সেই উপায়গুলো কাইন্ডলি একটু বের করবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আলোচনা করতে পারবো, আমরা তো আর সমাধানে যেতে পারবো না। হ্যাঁ, একটা জিনিস যোগ করতে চাচ্ছি, সাম্প্রতিককালের ঘটনা এমপি লিটন হত্যাকাণ্ডের পরে একটা হত্যাকাণ্ড, তারপর যেভাবে ঢালাওভাবে গ্রেফতার এবং মানে উঠিয়ে নেওয়া, এই যে একটা বিষয়, তারপরে আপনি দেখেন একজন সাংবাদিক আশুলিয়ায়, আমি নামটা ভুলে গেলাম, ইটিভির সাংবাদিক, এবং আজকের নাজমুল হক অথবা নাজমুল হুদা, এবং সেটি যে তথ্য উনি পরিবেশন করেছিলেন আর এফআইআর-এ যে ঘটনা মানে যে তথ্য বর্ণিত আছে, সেটা কিন্তু তফাৎ আছে। এই যে ব্যাপারগুলো, আমরা একটু শফিউল আলম স্যারের কাছে যাই। স্যার, আপনার কাছে যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে একজন মিডিয়া বিশ্লেষক হিসেবে বা বিশেষজ্ঞ হিসেবে, সেটা হচ্ছে যে মানে মিডিয়াতে কি মানে সবসময় হচ্ছে নেতিবাচক খবরের দিকে কি আমাদের বেশি ঝোঁক থাকে, এই জন্যই কি মিডিয়াতে পুলিশের বিষয়ে নেতিবাচক খবর বেশি আসছে, নাকি বাস্তব ঘটনাগুলো ওই রকমের ঘটছে? বাংলাদেশের মিডিয়া কি মানে ঐতিহ্যগতভাবেই কি পুলিশের বিরুদ্ধে বেশি লেখালেখি করে? যেমন ধরুন, পুলিশের বিরুদ্ধে লেখালেখি তো করতেই হবে। এখন এই যে আমরা যে ওয়েস্টার্ন ডেফিনেশন একটা নিয়েছি সংবাদে, যে যেই ঘটনাগুলো স্বাভাবিক, ভালো কাজ করলে এটা পুলিশ করবে, এটা আমরা ধরে নেই।
যে এটা ভালো কাজ হবে না সেটা নিউজে আসবে। এই থেকেই আপনার পুলিশ সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে নেগেটিভ নিউজগুলো একটু হাইলাইটেড হয়। তো এখন এই হাইলাইট করাটাও কিন্তু একটা ভালো উদ্দেশ্যেই করা হয়, যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তো কখন হাইলাইটেড হয়, ধরেন পুলিশ অনেক ভালো কাজ করেছে, এটাও ঠিক, আমরা কিন্তু ভালো কাজগুলো যে সবসময় নিউজে দেখি তা কিন্তু না, এটাকে মূল্যায়ন আমরা করি না। আমার মনে হয় যে সাংবাদিকতার সংজ্ঞায়ও একটু চিন্তা করা দরকার, যে আমরা যদি ভালো কাজগুলোকে মূল্যায়ন না করি তাহলে তো মানুষ ভালো কাজে উৎসাহিত হবে না। আর খারাপ কাজগুলো তো আমাদেরকে হাইলাইট করতে হবে খারাপ কাজ বন্ধ করার জন্য। ধরেন পুলিশ, বেশিরভাগ সময় পুলিশ যে কারণে শিরোনাম হয়, পুলিশের কাজের কারণেই শিরোনাম হয়। ধরেন হয়তো এই যে আপনার পিছনে যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি, একজন মহিলা কর্মীকে পুলিশ আক্রমণ করছে, এই ধরনের ঘটনা যখন ঘটে, একটা বাচ্চাকে খাইয়ে দিচ্ছে বা বাচ্চার খাইয়ে দেওয়ার ঘটনাটা আমরা অত হাইলাইটেড হয় না, কিন্তু আক্রান্ত হওয়ার ঘটনা, ধরেন একজন নারীর উপর আক্রমণ করেছে, এটা ভয়ানক কাজ। আমি একটু শেষ করি যে আপনার যে এই যে আক্রমণ করার ঘটনাটা হাইলাইটেড হয়, তারপরে ধরেন কোন রাজনৈতিক নেতাকে পুলিশ আক্রমণ করেছে বা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনাগুলোতে হাইলাইটেড হয়। আমাদের এখানে এখন আপনি যদি পশ্চিমের সাথে আমাদের সাংবাদিকতার তুলনা করেন, যে পশ্চিমে এই ধরনের ঘটনাগুলো খুব বেশি ঘটে না। কেন ঘটে না? পার্থক্যটা এই কারণে, পশ্চিমা গণতন্ত্রের মান এবং আমাদের গণতন্ত্রের মানে পার্থক্য আছে। তারপরে হচ্ছে পশ্চিমা পুলিশের যে প্রশিক্ষণ, পশ্চিমা পুলিশের যে দৃষ্টিভঙ্গি, আমাদের পুলিশের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। ধরেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, তো বাংলাদেশেও যাই, ধরেন আমি যেটা ফিল করি, ধরেন আমি যেটা দেখেছি, ওয়েস্টে একজন সিটিজেন পুলিশকে তার বন্ধুই মনে করে, কিন্তু যে কোনো বিপদে পড়লে সে পুলিশকে ফোন করে বা পুলিশের সাহায্য নেয়। আমাদের এখানে কি হয়, ধরেন পুলিশের অনেক সদস্য ভালো কাজ করে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার পুলিশকে সাহায্য নিতেও অনেক সময় ভয় পায়। ধরেন কোনো ঘটনা ঘটেছে, পুলিশের কাছে যাবে, ভয় পাচ্ছে যে গেলে পরে না কোন বিপদে পড়তে হয়। তো পুলিশের এই যে বিপদে পড়ার ঘটনা, এই আশঙ্কাটা কোত্থেকে আসে? আশঙ্কাটা আসে হচ্ছে আমি যেটা দেখি একজন সাধারণ মানুষ হিসেবে, যে ধরেন দুই ধরনের পুলিশের কাছ থেকে আসে। ধরেন বিসিএস অফিসারদের সংখ্যা যখন পুলিশে বাড়লো, তখন কিন্তু পুলিশের যে কার্যক্রম বা কর্মকাণ্ড কিছু কিছু জায়গায় উন্নতি হয়েছে। আবার বদনামের জায়গাটা হয় কোথায়? ধরেন আপনি সাব ইন্সপেক্টর থেকে শুরু করে নিচের দিকে কনস্টেবল, এএসআই, এসআই, এই লেভেলে। তো এই যে তারা যে কাজগুলো করে, অনেক সময় যে তারা জানেই না আসলে যে কার সাথে কি ধরনের আচরণ করা উচিত। কারণ এগুলো কিন্তু পুলিশের ট্রেনিং ম্যানুয়ালে থাকা উচিত, যে একজন নারীর সাথে কিভাবে আচরণ করবে, একজন সাধারণ মানুষের সাথে কিভাবে আচরণ করবে। আবার ওই যে ওনারা বলছিলেন যে পুলিশ কিন্তু আমাদের দেশে ওভারওয়ার্কড, পৃথিবীর কোন জায়গায় পুলিশ এত বেশি কাজ করে, এত লম্বা সময় ধরে কাজ করে বলা মুশকিল, কিন্তু আমাদের এখানে পুলিশের সংখ্যা কম। পুলিশের সংখ্যা যত থাকা উচিত আমাদের নাগরিকের সংখ্যা অনুসারে, সেই জায়গাটা অনেক কম, যার ফলে একজন পুলিশকে অতিরিক্ত সময় কাজ করতে হয়। একটা মানুষ যখন অতিরিক্ত সময়ে কাজ করে, মানে প্রতিদিনই যখন সে ওভারওয়ার্ক করে, তখন তারও কিন্তু মেজাজ মর্জি ধরে রাখা খুব কঠিন। তো এই যে প্রশিক্ষণের যে জায়গাটা, এই যে ধরেন কনস্টেবল, এএসআই, এসআই, তাদের অনেকের হয়তো এডুকেশন লেভেলটা ভালো আছে, বেশিরভাগেরই কিন্তু এডুকেশন লেভেলটা দুর্বল, তাদের প্রশিক্ষণ মানটা দুর্বল, তারা ওভারওয়ার্ক করে। সবকিছু মিলিয়ে কখনো কখনো তারা কিন্তু এই ধরনের আচরণ করে বসে, আক্রমণ করে বসে, যার ফলে শিরোনাম হয়। এই যে ধরেন হয়তো একজন নিরপরাধ মানুষকে টর্চার করেছে, অনেক সময় দেখা যায় যে আপনার নিরপরাধীকে অপরাধী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, যে সে তো এই বিষয়গুলো আমাদের পুলিশের মধ্যে আছে। তবে ভালো খবর হলো যে পুলিশ বন্ধু হওয়ার চেষ্টা করছে। আমি বন্ধু হবে সেটা বলছি, মানে হয়েছে সেটা বলছি না, আমি বলছি যে এই যে পুলিশ সপ্তাহ করার মধ্যে দিয়ে হ্যাঁ, যে পুলিশ বন্ধু হতে চাচ্ছে, পুলিশের মধ্যে সচেতনতা এসছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে পুলিশকে মানুষের বন্ধু হতে হবে। তো এই যে চিন্তাগুলোকে ধরে নিয়ে যদি পুলিশ নিজেদের সংস্কার করে, যে রিফর্ম প্রজেক্ট যেটা চলছিল, আমি জানি না সেই রিফর্ম প্রজেক্টের বন্ধ রয়েছে, তো এটা কেন বন্ধ, এটার কন্টেন্ট কি ছিল, তার প্রশিক্ষণ ম্যানুয়ালে কি অবস্থা, তা পুলিশের রিক্রুটমেন্ট এনাফ হচ্ছে কিনা, তাদের এনাফ ট্রেনিং হচ্ছে কিনা, তারপরে পুলিশ কি তার মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা, যেমন তার প্রশ্ন করবেন। দর্শক আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। জি, সব মাননীয় আলোচকদের কাছে আমার একটাই প্রশ্ন, বাংলাদেশে দেখা যায়
পুলিশ যদি কোনো করসলাম ক্রাইম করে বা কিংবা ক্রাইম করে, সেটা তদন্তভার পুলিশের উপরই পড়ে। তখন এটা স্বাভাবিক একটা ধারণা যে পুলিশের তদন্ত করলে তারা ঠিকভাবে তদন্ত করবে না এবং সুষ্ঠু বিচার হবে না। এমন কোন বাহিনী কি করা যায় যে পুলিশের অধীনে নয় বা পুলিশের ক্রাইমগুলোকে তদন্ত করবে, তদন্ত করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবে? আচ্ছা, আমি একটু জি, বিষয়টা জি, বলুন। স্পেসিফিক যেটা বলতে চাচ্ছি যে এই বিষয়টা কিন্তু বারবার প্রত্যেকবারই আমরা আলোচনা করি, তদন্ত একটা ইন্ডিপেন্ডেন্ট, এবং পুলিশের আইজিরা যারা রিটায়ার করার পরে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের মুখ থেকেই শোনা এটা, যে যেটা অন্য দেশে একটা ইন্ডিপেন্ডেন্ট সেল থাকবে যারা একেবারে নিউট্রাল ভাবে এই তদন্তগুলো করবে। সেই বিষয়গুলো কিন্তু আমরা অনেকবার আসছে, এই রিকমেন্ডেশনগুলো আসে, কিন্তু একটা জায়গায় যায় সেই কাজগুলো কিন্তু হয় না। এই স্পেসিফিক এবং রিক্রুটমেন্টের বিষয়টা ওপেন সিক্রেট, সবাই আমরা জানি একটা যে কোনো কনস্টেবল তার চাকরির জন্য কত টাকা দিয়ে তারপরে তার ব্যাকগ্রাউন্ড, সে কারোর একজন নেতা থাকতে হবে, 3-4 জন নেতা থাকবে, তারপরে সে পাবে। অতএব সে কিন্তু কিছুই জানে না, সে তার ব্যাকগ্রাউন্ডটাও দেখা হয় না, সে তার অনেক কিছু দেখা দরকার, তার আগে কি কোথা থেকে এসছে সে, এই বিষয়গুলো একটা। অতএব তার কিন্তু মাথার ভিতর থাকে, আমরা এটা সবাই জানি যে কিভাবে আমি এই টাকাটাকে উঠাবো। তারপরে এই যে ট্রেনিংগুলো আমি এখন কিন্তু স্পেসিফিক কিছু, কিন্তু যেটা উনি বললেন আমিও কিন্তু মনে করি যে ট্রেনিং কিন্তু গ্রাসরুট লেভেলে কিন্তু ট্রেনার তৈরি হয়েছে, কিন্তু সেভাবে ট্রেনিংগুলো হচ্ছে কিনা সেরকম হচ্ছে না সেই ট্রেনিংগুলো। এবং আমরা তো নিজেরা রাস্তাঘাটে যে কোনো জায়গায় থানাগুলোতে গেলে একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারি তার কোনো রকম ট্রেনিং হয় নাই, তার মাথার ভিতরে খুব অল্প জিনিসই থাকে, কিভাবে কিছু ইনকাম করবে, ওই টাকা উঠাবে, এই বিষয়গুলো আছে। আর নারীবান্ধব পরিবেশ, একটা নারীকে যে নারী হিসাবে দেখা, একটা শিশুকে যে শিশু হিসেবে দেখা, এই বিষয়টা নেই। অতএব এই তৃণমূলে, এবং আমরা আরেকটা জানি যে এই ট্রেনিং ক্ষেত্রে তো অনেক উদ্যোগ বিদেশে নেওয়া যেটা হয়েছে। ট্রেনিং সেন্টারগুলোতে দেখা যায় যে ভালো ভালো, আপনি আর্মিতেও আমাদের বাংলাদেশেই দেখবেন বিএমএতে ভালো ভালো অফিসারদের পোস্টিং হচ্ছে, কিন্তু এখানে এই যে আপনারা দেখবেন সারদাতে এবং অন্যান্য জায়গায় যে সমস্ত একটা অফিসারদের একটা ডাম্প করবে অথবা একটা করবে, সেই সমস্ত তাদেরকে সেখানে পোস্টিং দেয়। অতএব মানটাও কিন্তু সেভাবে স্ট্যান্ডার্ড হচ্ছে না। এই বিষয়গুলো যেমন আছে, আর জবাবদিহিতা কার কাছে, মানুষের কাছে জবাবদিহিতা, সেখানে কিন্তু আপনি যখন একটা আমরা নিজেরা যাই যে কাজ করতে, যে একটা ডিস্ট্রিক্টে যখন একটা ভালো এসপি অথবা একটা ওসি আসে, এক মাসের ভিতর কিন্তু এটা বোঝা যায় যে এখানে একটা ভালো এখন নারী বান্ধব অথবা একটা জায়গায় যায় কেউ কিন্তু বিচার পাবে। তখন যে একটা পরিবেশ, সেটা কিন্তু সব জায়গায় হয় না। এখানে কিন্তু এই বিষয়গুলোর জন্য পরিবর্তন কিন্তু আমরা অনেক জায়গায় হচ্ছে। আমরা হচ্ছে, হ্যাঁ। কোনো জেলায় এসপি বদলি করার পরে সেখানে মানববন্ধন পর্যন্ত হচ্ছে যে হচ্ছে। ওনাকে সেখান থেকে সরানো যাবে না। হ্যাঁ, সরানো যাবে না। আবার এরকম হয়, আমি নিজে চোখে দেখেছি, হোম মিনিস্টারের সামনে একজন এমপি সাহেব, এটা আমি আরেকবারও রিপিট করেছিলাম একটা জায়গায়, আমি নিজে দেখছি যে একজনের একটা পানিশমেন্ট পোস্টিং হয়েছে, সে এক এলাকার এমপি সাহেব বলতেছেন যে ওনার এলাকায় তাকে পোস্টিং দিতে। তার মানে বুঝলেন যে কি অবস্থা, সেভাবে একেবারে ওপেনলি তারা এগুলা করে। অতএব এই বিষয়ের জন্য আমরা দায়িত্ব শুধু পুলিশের এটার জন্য দায়িত্ব কিন্তু আমাদের, এই যে আমরা অনেক কথায় হয়তো বলা হলো এই সপ্তাহে, তারপরে কিন্তু ভুলে যায় না জানে, সেখানে একেবারে স্পেসিফিক যে বিষয়গুলা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন সেল তাদের ইয়ের জন্য থাকবে, এবং তাদের জবাবদিহিতা, মনিটরিং এর ব্যবস্থা, একটা যে এই যে আমাদের কেসগুলা নারীর ইয়েগুলা এই যে একটা টাইমের ভিতর দেওয়ার জন্য, সেখানে স্পেসিফিক, সেখানে কিভাবে তারা এলাকায় যাচ্ছে না, সেখানে প্লেস অফ অকারেন্সে যাচ্ছে না, এই বিষয়গুলো জবাবদিহিতা নাই, অনেক কিছু নাই। এবং সব থেকে বড় যেটা আমার যে এই বিষয়গুলো আসলে পুলিশের যে বন্ধু হওয়ার জন্যে ক্ষেত্রে যে এটা এক করছে, ধরনের যার জন্য এটা একটা আমরা বিরাট একটু বিষয়। অন্য হ্যাঁ। প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে লিটন ভাই আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আজকে যে পুলিশ সপ্তাহের দিনেই ওখানে যারা অতিথি ছিলেন, সেই সপ্তাহে যারা গিয়েছেন, তাদের হাতে ডিটেকটিভের একটা সংখ্যা তুলে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তথ্য নিয়ে আমি বলছি 2001 সাল থেকে পুলিশে জনবল বেড়েছে এই 16 সাল পর্যন্ত 88.79 ভাগ, এবং 2001-02 তুলনায় বাজেটে 2015-16তে বৃদ্ধি পেয়েছে 929 ভাগ। অর্থাৎ পুলিশের যে বিভিন্ন ক্ষেত্রে যে সরকারের পক্ষ থেকে যে তাদের বিনিয়োগ করা, তাদের উন্নয়নের যে চেষ্টা, সেগুলো কিন্তু আপনি মানে পার্সেন্টেজ হিসাবে কিন্তু দেখলেন যে কত বেশি, মানে বেশি হারে করেছে। জনবল বেড়েছে 88.79,
7-9 ভাগ, আর বাজেটে বৃদ্ধি পেয়েছে 229 ভাগ। কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই গোপালগঞ্জ থেকে একজন ফোন দিলেন যে চাঁদাবাজি হচ্ছে। আসলে অভাবটা কোন জায়গায়? আচ্ছা, আমি একেবারে মূল জায়গাটায় আসছেন এইবার আলোচনায়, কারণ আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে বঙ্গবন্ধুর ওই বক্তব্যটা আজকে পুলিশ সপ্তাহে পুলিশকে মনে করিয়ে দেওয়ার জন্য। এখন শুধু মনে করলে তো হবে না, আমাকে বুঝতে হবে যে দেশের বাস্তবতাটা কি। জনবান্ধব হতে গেলে জনগণের পাশে যেভাবে দাঁড়াতে হবে, সেটি আজকের যে পুলিশ বাহিনীর যে গতি প্রকৃতি এবং পুলিশ বাহিনী যেভাবে পরিচালিত হচ্ছে, যেভাবে রিক্রুট হচ্ছে, সেটা কতটা সম্ভব, বা সমাজের অন্যান্য স্তরে যে নীতিহীন একটা অবস্থা বিরাজ করছে, নৈতিকতার যে অবক্ষয় হয়েছে, দুর্নীতির যে পাহাড়, মানে দুর্নীতিবাজদের যে মহোৎসব চলছে, এইরকম একটি বাস্তবতায় কতটা আমরা ওখানে সফলতা আনতে পারি। যেমন ধরুন, বিদেশ যাওয়ার জন্য যেমন জমি বাড়ি জিরাত বন্ধক দিয়ে চলে যায়, বিক্রি করে চলে যায়, আর সেখানে যে নানান রকম ফ্যাসাদে পড়ে ওই জমি আর ফেরত নিতে পারে না, হয়তো বিদেশের কারাগারে, অথবা কেউ কেউ ওখানে অর্থনৈতিকভাবে ভালো উপার্জন করে। ঠিক পুলিশের ভিতরে গত কয়েক বছর যদি আপনি বিবেচনায় আনেন যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কতটা স্বাভাবিক প্রক্রিয়ায় রিক্রুটমেন্টটা হচ্ছে, এটা আপনি একজন সংবাদকর্মী হিসাবে যেমন জানেন, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবেও জানি। এবং সেখানে একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাচ্ছে, টাকা ছাড়া রিক্রুট হচ্ছে কিনা, প্রশিক্ষণের যে ব্যবস্থাটি হচ্ছে সেখানে আসলে কি ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, তারপর পোস্টিং এর ক্ষেত্রে কিভাবে নির্বাচিত হচ্ছে, প্রমোশনের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তাকে যে আমরা মানবিক হতে বলি, তাকে মানবিক হওয়ার মতো সুযোগ সুবিধা বা প্রশিক্ষণ আমরা দিচ্ছি কিনা, বা সেই আবহাওয়াটা তৈরি করতে পারছি কিনা। আমরা তো এখনো ব্যস্ত হয়ে যাই মানে নেতৃবৃন্দের পাহারা দেওয়ার জন্য। আমরা তো এখনো গাড়ি ঘোড়া কিভাবে চলবে সেটা নিয়ন্ত্রণের জন্য পুলিশের একটা বড় অংশকে যুক্ত রাখতে হয়। আমরা তো এখনো পুলিশ যেমন লাঠিপেটা করে, আবার সেই পুলিশই দেখা যায় মানে তদন্তের কাজটি করছে। আমরা দীর্ঘদিন ধরে তদন্ত এবং ইয়েকে আলাদা করতে বলছি, এখন সরকারের একটা উদ্যোগ আছে, দেখা যাক সেটা কতটা সফল হয়। তো এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতার জায়গা থেকে যদি আমরা দেখি যে 229 ভাগ আর 88.79 জনবল বৃদ্ধি, এই জনবল বৃদ্ধির সাথে 929 ভাগ অর্থ বেড়েছে, 929 ভাগ বেড়েছে। আমরা কিন্তু ওখানে ওই হিসাবটি আবার দেইনি যে এই সময়টিতে মানি ইনফ্লেশনের পার্সেন্টেজটা কত এই 15-16 বছরে, ওইটাও আমাদেরকে আসলে আনতে হবে। আমাদের আনতে হবে যে আজ থেকে 20 বছর আগে ঢাকা শহরের যে ব্যয়, মানে একটা পরিবার পিছু যে ব্যয়, আর সেইটার কত গুণ বেড়েছে। শিক্ষা ব্যবস্থা আগে পণ্য হিসাবে ছিল না, এখন কিন্তু ওই জায়গাটা চলে গেছে। একজন মানে শিক্ষা গ্রহণ করতে আগে আমরা তো ভাই 5 টাকা দিয়ে স্কুলে পড়তাম, 2 টাকা দিয়ে বেতন দিয়ে পড়তাম। এখন কত টাকা বেতন লাগে? এখন একটা বাচ্চা সেই পরিবেশটা নাই যে হেঁটে স্কুলে যাবে, সেই পরিবেশটি রাস্তায় গাড়ি ঘোড়া ইত্যাদি দিয়ে সেই পরিবেশটা রাখিনি। যেটা হচ্ছে যে মানে এই পুলিশ সংস্কার যে পিআরপি যে ফার্স্ট ফেজের পরে সেকেন্ড ফেজ শুরুর আগে তারা যে কয়েকটা চ্যালেঞ্জ নির্ধারণ করেছিলেন, এবং প্রথম চ্যালেঞ্জ হিসেবে তারা উল্লেখ করেছিলেন যে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে পুলিশ সংস্কার সম্ভব না। সেই বাস্তবতাটা কি আপনি এখন দেখতে পাচ্ছেন? যেমন ধরেন, এই যে আমি সেটাতে যাওয়ার আগে আপনি এই যে 88.79 ভাগ যে জনবল বৃদ্ধি পেয়েছে, এটা কত 88 ভাগ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তারপরে হচ্ছে যে 929 ভাগ বাজেট বেড়েছে, কত 929। তবে এই বর্তমান সরকারের আমলে পুলিশের ব্যাপক উন্নতি হয়েছে, মানে তার যে সুযোগ সুবিধা থেকে শুরু করে সব দিকে কিন্তু এই সরকারের আমলে পুলিশের ব্যাপক অগ্রগতি হয়েছে। তার বাজেট বরাদ্দ, ব্যাপক উন্নতিটা সেটা কি সেবার ক্ষেত্রে? আপনি একটু অপেক্ষা করেন, আমি সেই জায়গায় আমি আসব। এই যে হয়েছে, এখন এই যে বাজেট বেড়েছে, কিন্তু তারপরেও যেই পর্যায়ে ছিল পুলিশের অবস্থা, সেই জায়গা থেকে আপনার এখনো অপ্রতুল। কেন অপ্রতুল? আপনি যদি
এখনো আপনি আনুপাতিক পরিমাণ করেন যে পুলিশের সংখ্যা এবং নাগরিকের সংখ্যা, তারপরে ধরেন পুলিশের যে পরিমাণ আপনার বাজেট থাকা দরকার, যে ধরনের যন্ত্রপাতি থাকা দরকার সেই জায়গায়। এখন সেবার ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা কিন্তু ঢালাওভাবে বলতে পারবো না যে সেবার মান বাড়েনি বা কমেছে। যেটা আমরা বলতে পারি যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে পুলিশ কিন্তু ব্যাপক উন্নতি করেছে। যেমন আমি আমার প্রারম্ভিক বক্তব্যে একটা জিনিস বলেছিলাম যে একটা গুণগত পরিবর্তন হয়েছে, সেটা বিগত কয়েক বছরে যখন বিসিএস অফিসারদের সংখ্যা বেড়েছে, তাদের আচরণ, তারা যেভাবে মানুষকে ডিল করে এক ধরনের হয়, আর ওই যে নিচের স্তরের কর্মকর্তা বা কনস্টেবলদের আচরণ একরকম হয়। আবার এই যে হয়তো বছরে সারা বছর পুলিশ ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, একটা ঘটনা দেখা গেল যে পুরো টক অফ দ্য টাউন হয়ে গেল, এরকমই তো হয়েছে। ধরেন রাব্বির অত্যাচার নির্যাতনের ঘটনাটা ঘটেছে, কালীহাতি ঘটেছে, একটা ধরেন এগুলোকে যদি আমরা আইসোলেটেড ইনসিডেন্টও বলি, এরকম একটা ঘটনা দিয়ে কিন্তু পুরোটাই একেবারে শেষ হয়ে গেছে। তো এখন পুলিশের কোনো কোনো কর্মকর্তার মধ্যে বা পুলিশের উপরে লেভেলের কেউ কেউ আছেন, তাদের মধ্যে আপনার ভালো করার তাগিদ আছে। এবং আজকে বর্তমান প্রধানমন্ত্রী যে বিষয়টি বললেন যে পুলিশকে জনগণের বন্ধু হতে হবে, এখন বর্তমান প্রধানমন্ত্রীর এই বিষয়টাকে যদি আমরা আমলে নিতেই হবে, কারণ প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে তার কর্মকাণ্ডে কিন্তু প্রমাণ করেছেন, আমি শেষ করি, প্রমাণ করেছেন যে তিনি বিষয়গুলোতে সিরিয়াস। তো এখন পুলিশকে যদি বন্ধু হতে হয়, তাহলে পুলিশকেই কিন্তু অনুসন্ধান করতে হবে যে তার কোন কোন জায়গায় ল্যাক আছে। আমরা অনেকগুলো ল্যাক কিন্তু আইডেন্টিফাই করেছি, তো সেই ল্যাকগুলো আইডেন্টিফাই করে সেই অনুসারে কাজ করা এবং মানুষের ফিডব্যাক নেওয়া। এবং আমি জানি যে পুলিশ ইদানিংকালে গবেষণার জন্য অর্থ দিয়ে থাকে এবং সেই গবেষণার রিপোর্টগুলোর ভিত্তিতে কাজ করা। তো সামগ্রিক অর্থে এই চেষ্টাটা কন্টিনিউ করা এবং সরকার প্রধান যেটা বলেছেন সেই অনুসারে এগিয়ে গেলে একটু প্রশ্ন নিয়ে নিই। দুবাই দর্শক, আপনার প্রশ্ন করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন আমি দুবাই থেকে করছি, জাহাঙ্গীর আলম। জি বলুন। আমার ভাই বাড়িতে গেছে আর কি 6 মাস আগে দিয়া, হ্যাঁ, তো দুই গ্রুপে মানে দুইটা লোকে ধরেন ঝগড়া লাগছে, তো সোজাসুজি মানুষ বিদেশ থেকে গেছে, সে ওখানে দাঁড়াই রয়েছে, টেলিফোন করতেছে, আসি এরে পুলিশে ধরে নিয়ে গেল, বলতেছে টাকা দে। তো এখন এই যদি হয় পুলিশের ভূমিকা, তাহলে এই যারা আমরা প্রবাসী আছি হঠাৎ করে গেলাম, বুঝি না হাক্কা বাক্কা এদিকে ওদিকে, তাহলে আমাদের কি উপায় হবে? পুলিশের অনেক ইয়ে আছে, ভালো পুলিশ আছে বা সম্মানিত অনেক পুলিশরা আছে যারা এই ভালো কাজ করেন, তো যারা এই টুকিটাকি প্রবলেম গুলি করেন এদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? এটাই হলো আমার প্রশ্ন। আচ্ছা নিরুল ভাই, আমরা তো আসলে পুলিশ এটা করে না ওইটা করে না অনেক কথাই বলেছি। এখন বন্ধু হইতে হলে তো ধরেন জনগণের বন্ধু আমরা বলছি, মানে জনগণ হিসেবে কি আমরা আকাঙ্ক্ষাটা কি আমাদের? আকাঙ্ক্ষার পাশাপাশি আমরা কি ওই ধরনের ব্যবহার করি, মানে নাগরিক হিসেবে যেই ধরনের দায়িত্ব পালন করার কথা সেই জায়গাটা তো আছে, মানে যদি পুলিশকে যদি বন্ধু বানাইতে হয়। দেখেন, প্রথম একটা কথা বলতে হবে, আমি যখন এখান থেকে বেরিয়ে আমার বাসায় যাব, আমার নিরাপত্তার বিষয়টা কিন্তু দেখভাল পুলিশই করে এবং আমি কিন্তু তার উপরই নির্ভরশীল। তার শত সমালোচনা করার পরও তার উপরই কিন্তু আমি নির্ভরশীল যে আমি যাতে নিরাপদে আমার বাসায় পৌঁছাতে পারি এবং আমি আমার বাসায় যাতে নিরাপদে থাকতে পারি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ আমাদের নেই। মানে সমস্যাটা তখন দাঁড়ায়, সেটি হচ্ছে আমি যখন পুলিশের কাছে সাহায্য চাইতে যাই। যেমন ধরুন, এখন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটল, একজন পথচারী অ্যাক্সিডেন্টের শিকার হলেন বা দুর্বৃত্তদের দ্বারা আহত হলেন, ওই ব্যক্তিটিকে আমি হাসপাতালে নিতে চাই না। মানে আমি বলতে আমি দেখছি যে ইদানিং কেউ হাসপাতালে নিতে চায় না, এ ওরে ঠেলে। কেন এই ঘটনাটা ঘটে? কারণ হচ্ছে ও যখন হাসপাতালে নিয়ে যাবে তখন যে পুলিশ কেসটা হবে, সে তখন তাকে তখন প্রশ্ন করবে এমন সমস্ত প্রশ্ন, আর যদি সে ওই যে বিদেশ থেকে বেড়াতে মানে দেশে কিছুদিনের জন্য আসছে এমন কোন সহৃদয়বান, কারণ আমরা তো চালাকি করে সরে যাই, ওরকম কোন হৃদয়বান মানুষ যদি তাকে নিয়ে যায়, সে হবে আরো বেশি হেনস্থার শিকার। এই যে একটা জায়গা। আরেকটা হচ্ছে দেখেন, এই যে আজকে আমি মানে থাক ওই আচ্ছা আজকে আমি একটা জায়গায় গেলাম, সেখানে একদম শেষ পর্যায়ে হ্যাঁ পুলিশকে দেখলাম পাহারা দিচ্ছে এবং বেচারারা যে খাবার ওই যে প্লাস্টিকের ইয়ের ভিতর খাবার দিয়েছে এবং সেটা খুব বড় একটা জায়গায়, আমার কাছে খুব বেমানন লাগলো যে ওর এই শুকনা খাবার কোনো রকম পানির ব্যবস্থা নাই, সে কোনো রকম খাচ্ছে পুলিশ। এটা কিন্তু খুব হৃদয় বিদারক। অথচ আমরা এই জনগণরা আমরা জনগণ কিন্তু পারি পুলিশকে কিছু কিছু বিষয়ে সহায়তা দিতে। যেমন ধরুন, যে কোনো ঘটনা ঘটলে
পুলিশকেই কিন্তু আমাদের প্রথম জানানো দরকার। আমি যা দেখেছি বা আমি যা বুঝতে পারছি সেটি, সেই ইনফরমেশনটা যদি আমরা পুলিশকে সাথে সাথে দেই আস্থার সাথে, তাহলে পুলিশকে কিন্তু অনেক কম, পুলিশের কাজের লোডটা কিন্তু কমে যাবে। সে খুব দ্রুত ঘটনাটা উদ্ঘাটন করতে পারবে বা অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় নিতে পারবে। আর আমি যদি সহায়তা না করি, তখন পুলিশ ওই যে গড়ে সবাইকে গ্রেপ্তার করবে, ওই এলাকায় বাণিজ্য করবে, পিটাবে। এই ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি এখন। এটাও আমরা বাস্তবতা একটু কিন্তু শেষের দিকে না, আসি, আমি আমি একটু হ্যাঁ, সালমা ভাইয়া যাই একদম আমি শেষ পর্যায়ে। আপনার কি মনে হয় যে আমার- পুলিশ সংস্কারের যেই 2007 সাল থেকে আইনটা ঝুলে আছে 10 বছর ধরে, হ্যাঁ। এটা কি মনে হয় এক মিনিটে যে এটা কি আদৌ আলোর মুখ দেখবে বলে মনে হয়? আমাদের কাছে যেটা ঝুলে আছে, এটা কেন করছে না এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে না। এটা যদি করে তাহলে কিন্তু এই অবকাঠামো থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়, জেন্ডার ইকুয়ালিটি থেকে আরম্ভ করে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এই বিষয়গুলো কিন্তু অনেক আছে, যেটা আমরা সেই ব্রিটিশ আমলের তখন কিন্তু একটা অন্য দেশের লোক আমাদের ইন্ডিয়ানদেরকে চাপিয়ে করতো। সেখানে এত বলার পরে এবার কিন্তু আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না, এবং এটা যদি হয় তাহলে কিন্তু অন্য দেশ থেকে এটা সংস্কারের জন্য তখন কিন্তু স্পেসিফিক কিন্তু অনেক ভালো ভালো অফিসার আছেন যারা কিন্তু এইটাকে ইমিডিয়েট চাচ্ছেন যে এগুলা, তাহলে কিন্তু আমার মনে হয় পারবে। তারাই শুরু করেছে এবং তারাই চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। কেন হচ্ছে না এটা কিন্তু আমরা জানি না। আজকে আমাদের দাবি, আজকের এই সপ্তাহে, পুলিশ সপ্তাহে, আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, পুলিশের সঙ্গে কাজ করি, পুলিশকে ক্রিটিসাইজ করি, এখনো কেস পেন্ডিং আছে, কিন্তু আবার তাদের সঙ্গে অনেক ভালো ভালো অফিসার আছে যাদের সহায়তা কিন্তু আমরা কাজ করি। অতএব আমরা মনে করি তাহলে এই পরিবর্তন করা হলে এবং এই পুরা এটা হলে আমার মনে হয় স্যার আপনার কাছে একটু শুনি, একদম আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা আশাবাদী হয়ে সবাইকে শুভরাত্রি বলতে চাই। আশাবাদী হওয়ার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে দুবাই থেকে আমাদের যে প্রশ্নটি করেছেন, এই ঘটনাগুলোই হচ্ছে আশাবাদী হওয়ার ক্ষেত্রে সমস্যা। যে এই যে ধরেন একটা লোক বিদেশ থেকে এসছে, সে হয়তো কোনো কিছুতেই জড়িত ছিল না, পুলিশ হয়তো জেনেই তাকে ধরেছে সে বিদেশ থেকে এসছে, তার কাছে টাকা আছে এবং সে তাকে ধরলে পরে ঘুষ পাওয়া যাবে। তো এই যে একজন পুলিশ কর্মকর্তাই তো এটা করেছেন, আমার ধারণা এটা এএসআই বা এসআই লেভেলের কেউ একজন করেছেন। এই ঘটনাগুলোর যে এই যে এক ধরনের অভিযোগ করলে এক ধরনের তদন্ত হয়, বিভাগীয় তদন্ত, কিন্তু সেখানে বেশিরভাগ ক্ষেত্রে শাস্তিটা যথেষ্ট হয় না। তো আমি মনে করি যে এই যে একটা স্বাধীন যে কমিশন করা পুলিশের অপরাধ তদন্তের জন্য, স্বাধীন কমিশন করা, এবং পাশাপাশি আপনার এই যে বিশেষ করে আপনার সাব ইন্সপেক্টর থেকে শুরু করে নিচের দিকে তাদের ঘন ঘন প্রশিক্ষণ এবং তাদের এই যে কর্ম ঘন্টা কমানো, তাদের একটা হিউম্যান লাইফ স্টাইলে তাদেরকে ফিরিয়ে আনা, তাহলে হয়তো সামগ্রিক অর্থে এই বিষয়গুলো কমে আসবে। আর পুলিশের রিফর্ম তো জরুরি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পুলিশও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হয়ে যেতে পারে। সরকারের নিয়ন্ত্রণে না থেকে পুলিশ বাহিনী ইন্ডিপেন্ডেন্ট থাকলো, তারা স্বাধীনভাবে কাজ করলো, তারা পার্লামেন্টের কাছে জবাবদিহি করলো, যে জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করলো, যে তাহলে হয়তো এই বিষয়গুলো আমরা যদি এখন চিন্তা করতে শুরু করি, এগুলো হয়তো বাস্তবায়ন হতে আরো 5 বছর 10 বছর লাগবে, কিন্তু সেই দিকে আমাদেরকে যেতে হবে। আমরা যদি সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে এই যে পুলিশের হয়রানি, একটা হয়রানির কারণে পুলিশের যে ভালো কাজগুলো আছে, ভালো অফিসার আছে, তারা কিন্তু কলঙ্কিত হয়ে যাচ্ছে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।